সিরিয়ায় হত্যাযজ্ঞের বিচার ৩০ দিনে করার প্রতিশ্রুতি প্রেসিডেন্ট সারার। আসাদপন্থীদের তাড়াতে কুর্দিদের সঙ্গে চুক্তি, সাধারণ মানুষ হত্যায় জাতিসংঘের উদ্বেগ। কুর্স থেকে ইউক্রেনীয় সেনাদের হটাতে বিশেষ অপারেশন শুরু রাশিয়ার। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদিতে জেলেনস্কি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ। চীন রাশিয়া ইরানের যৌথ নৌ মহড়া, শক্তি প্রদর্শন এবং সামরিক কৌশল উন্নয়নের অঙ্গীকার, মার্কিন প্রভাবের বিরুদ্ধে নতুন জোট গঠনের কড়া বার্তা বলছেন বিশ্লেষকরা। এবং ব্রিটিশ উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে কার্গো জাহাজের সংঘর্ষের পর ভয়াবহ আগুন। এ পর্যন্ত ৩৭ জন উদ্ধার, অনেকে আটকা পড়ার আশঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। সিরিয়ার সহিংসতায় হাজারো মানুষের হত্যাকাণ্ডের তদন্ত করে ৩০ দিনের মধ্যে বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। স্থানীয় সময়ে সোমবার সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আল শারার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে দেশটির উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। একই দিন কুর্দিদের নেতৃত্বাধীন এসডিএফ এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন শারা, যেটি অনুযায়ী এসডিএফ এবং সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের ওপর শারা প্রশাসনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত হবে। গেল ৪ দিন ধরে সিরিয়ায় আসাদপন্থী ও নতুন সরকারপন্থীদের মধ্যে চলা সহিংসতায় হাজারো বেসামরিক মানুষের মৃত্যুর পর ধীরে ধীরে লাতাকিয়া প্রদেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। খাদ্য সংকট দেখা দেয় বেকারিগুলোর সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পশ্চিম উপকূলীয় অঞ্চলে সামরিক অভিযান সম্পন্ন করে নিরাপত্তা বাহিনী স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী দায়ী করে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত করে জড়িতদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট আল শারা। স্থানীয় সময় সোমবার সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, তার মিত্ররা দোষী হলেও শাস্তির আওতায় আনা হবে। আইন সকলের উপর সমানভাবে প্রযোজ্য হবে বলেও জানান আল শারা। প্রেসিডেন্ট আল শারার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে দেশটির উত্তেজনা কমানোর জন্য কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বলেন, শারা একটি অন্তর্ভুক্তিমূলক নীতি অনুসরণ করছেন। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক জানান, নারী শিশুসহ বেসামরিকদের হত্যা নিয়ে অত্যন্ত উদ্বেগজনক প্রতিবেদন মিলেছে। তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিয়ে দোষীদের বিচারের দাবি জানান। এদিকে সোমবার সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন ও যুক্তরাষ্ট্র সমর্থিত দল সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর কমান্ডার মাজলুম আবদির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। দীর্ঘ সময় ধরে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের তেল সমৃদ্ধ অঞ্চলের বেশিরভাগই এসডিএফ এর নিয়ন্ত্রণে ছিল। চুক্তি অনুযায়ী দলটি দেশের বর্তমান প্রশাসনের নিয়ন্ত্রণে থেকে তাদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে। এর মাধ্যমে এসডিএফ শাসিত অঞ্চলটি সম্পূর্ণভাবে সারা প্রশাসনের নিয়ন্ত্রণে চলে আসবে। চুক্তি স্বাক্ষরকালীন শত্রুতা ভুলে গিয়ে একসঙ্গে আসাদপন্থীদের সিরিয়া থেকে বিতাড়িত করার প্রতিশ্রুতি দেন আবদি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। রোববার কাতারের দোহায় মার্কিন জিম্মি বিষয়ক রাষ্ট্রদূত অ্যাডাম বোহেলার এবং হামাস নেতা খলিল আল হাইয়া সরাসরি আলোচনায় অংশ নেন। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান বোহেলার। এদিকে ইসরায়েলকে ছাড়া এই বৈঠক করায় উদ্বেগ জানিয়েছে তেল আবিব। এ বিষয়ে বোহেলার বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট নয়, তাদের নির্দিষ্ট স্বার্থ রয়েছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার তাদের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। হাজারো সেনা এবং বেসামরিকের জীবন বাঁচানোর জন্য যুদ্ধবন্ধে আগ্রহী ট্রাম্প। এর মধ্যে কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের পিছু হটাতে অপারেশন গ্যাস পাইপলাইন পরিচালনা করেছে রুশ বাহিনী। হাজার হাজার তরুণ সেনা ও বেসামরিক নাগরিকের জীবন বাঁচানোর জন্য ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বললেন তিনি। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনা মঙ্গলবার হবে বলে জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
এর মধ্যেই কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের পিছু হটাতে অপারেশন গ্যাস পাইপলাইন পরিচালনা করেছে রুশ সেনারা। মাত্র 1.5 মিটার চওড়া পাইপলাইনে ঢুকে শত্রু রেখার পেছনে অপেক্ষা করছিল তারা। এদিকে ইউক্রেনীয় বাহিনী দাবি করে তারা রুশ সেনাদের শনাক্ত করে রকেট, আর্টিলারি এবং ড্রোন দিয়ে আক্রমণ করেছে। রাশিয়ান সূত্র মতে কিছু সেনা নিহতের খবর পাওয়া গেলেও তা এখনও নিশ্চিত করা যায়নি। এদিকে ইউক্রেনের সবচেয়ে বড় স্টিল কোম্পানি মেটিনভেস্টের প্রধান বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন। তিনি আরো বলেন, যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির শর্তাবলী এবং ব্যবসায়িক বিনিয়োগের জন্য কি ধরনের গ্যারান্টি দেওয়া হবে সেটা দেখার পরেই বোঝা যাবে পুনর্গঠনের কতটা সময় কিংবা অর্থ লাগবে। নাদিম মারজান, সময় সংবাদ। যৌথ নৌ মহড়া করেছে ইরান, চীন ও রাশিয়া। সামুদ্রিক নিরাপত্তা বেল্ট 2025-এ শক্তি প্রদর্শন এবং সামরিক কৌশল উন্নয়নের অঙ্গীকার দেশগুলোর। বিশ্লেষকরা বলছেন, মার্কিন সামরিক প্রভাবের বিরুদ্ধে নতুন জোট গঠনের কড়া বার্তা দিল এই মহড়া। ইরানের চাবাহার বন্দরের কাছে সামুদ্রিক নিরাপত্তা বেল্ট 2025 নামে চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় অত্যাধুনিক মিসাইল করভেট ও টহল জাহাজ পাঠিয়েছে ইরান। চীন ও রাশিয়ার যুদ্ধজাহাজের সঙ্গে কৌশলগত অপারেশনে অংশ নিয়েছে তারা। এছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা, আজারবাইজান, পাকিস্তান, ওমান সহ মোট 10টি দেশের সামরিক প্রতিনিধি। আয়োজকদের দাবি, কৌশলগত এলাকায় সামরিক শক্তি বাড়াতেই এই মহড়া। মূল উদ্দেশ্য সামরিক শক্তিমত্তা বাড়ানো, সমুদ্র নিরাপত্তা রক্ষা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা। লক্ষ্যভেদী হামলা প্রশিক্ষণের সঙ্গে মহড়ায় রয়েছে জাহাজে অনুপ্রবেশ ও অনুসন্ধান অভিযান, এমনকি উদ্ধার অভিযানও। তবে এই মহড়াকে আন্তর্জাতিক রাজনীতির শক্তির ভারসাম্য বদলের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে এটি শুধু মহড়া নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে নতুন শক্তির জোট গঠনের স্পষ্ট বার্তা। যদিও এই মহড়ায় মোটেও চিন্তিত নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলসীমায় এ ধরনের মহড়া পশ্চিমা বিশ্বকে চাপে ফেলবে। বিশ্বের প্রায় 1/4 তেল এই অঞ্চল দিয়ে পরিবহন হয়। ফলে অঞ্চলটিতে প্রভাব হারালে তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের জন্য বলে ধারণা করা হচ্ছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে পণ্যবাহী জাহাজের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার ইংল্যান্ডের হাল উপকূলবর্তী উত্তর সাগরে দুটি জাহাজের সংঘর্ষের পর আগুন ধরে যায়। জানা গেছে, তেলবাহী ট্যাঙ্কারটিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য জেট ফুয়েল ছিল। অন্যদিকে কার্গো জাহাজটি উচ্চ মাত্রায় বিষাক্ত পদার্থ নিয়ে নেদারল্যান্ডসের দিকে যাচ্ছিল। এই ঘটনায় এখন পর্যন্ত 37 জনকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন একজন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরুর কয়েক ঘন্টার মধ্যেই সমুদ্রে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দুটি দেশের যৌথ এই সশস্ত্র কার্যক্রমের নিন্দা জানিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এদিকে এই মহড়াকে সামনে রেখে প্রথমবারের মতো নিজেদের নির্মাণাধীন পারমাণবিক সাবমেরিন উন্মোচন করল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে সোমবার একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া, যা সমুদ্রে গিয়ে আঘাত হানে। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরুর সংবাদ প্রকাশের ঘণ্টাখানেকের ব্যবধানে এই পদক্ষেপ নেয় পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা প্রতিরোধে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে এই মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। ফ্রিডম শিল্ড নামের এই মহড়া 11 দিন ধরে চলবে বলে জানায় কর্তৃপক্ষ। তবে ওয়াশিংটন ও সিওলের এই বাড়তে থাকা বন্ধুত্ব পিয়ংইয়ংকে আরও খেপিয়ে তুলছে। যৌথ এই সশস্ত্র কার্যক্রমের তীব্র নিন্দাও জানিয়েছে কিম প্রশাসন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA-তে প্রকাশিত এক বিবৃতিতে এই মহড়াকে বিপজ্জনক ও উস্কানিমূলক বলে আখ্যা দেন কিম জং উন। একই সঙ্গে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে প্রথমবারের মতো নিজেদের নির্মাণাধীন পারমাণবিক সাবমেরিন উন্মোচন করে দেশটি। 6 থেকে 7 হাজার টন ধারণ ক্ষমতার এই সাবমেরিনটি একসঙ্গে 10টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে বলে জানান দক্ষিণ কোরিয়ার এক সাবমেরিন বিশেষজ্ঞ, যেটি সফলভাবে অভিযান শুরু করলে তা যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার জন্য বড় একটি হুমকি হয়ে দাঁড়াবে বলে জানান তিনি।
তবে অনেকেই প্রশ্ন তুলছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভারে নুয়ে থাকা দেশ উত্তর কোরিয়া অত্যাধুনিক এই যান তৈরির কাঁচামাল এবং পর্যাপ্ত অর্থ কোথায় পেল। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা সহায়তা সরবরাহের বিনিময়ে তাদের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে পিয়ংইয়ং। জাহাজ নির্মাণ কারখানায় এই নির্মাণাধীন সাবমেরিন পরিদর্শনকালে কিম জং উন বলেন, শত্রু বাহিনীর বন্দুকবাজ কূটনীতিকে রুখতে অপ্রতিরোধ্য কিছু যুদ্ধজাহাজ তৈরি করা প্রয়োজন তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদিতে হতে যাওয়া কিয়েভ ওয়াশিংটন বৈঠকের ব্যাপারে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প বলেন, ইতিবাচক ফল আসতে পারে দুপক্ষের আলোচনায়। রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়া, চীন এবং ইরানের যৌথ সামরিক মহড়াকে গুরুত্ব দিচ্ছে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছুটি কাটানোর সময় ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ট্রাম্প। কথা বলেন বিভিন্ন ইস্যুতে। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে হতে যাওয়া বৈঠকে ইতিবাচক অগ্রগতি হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। কিয়েভের জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য আদান প্রদান আবারও চালুর প্রশ্নে ট্রাম্প জানান, সংঘাত বন্ধের বিষয়ে ইউক্রেনকে আগ্রহী করতে সব চেষ্টা করছে তার প্রশাসন। এই সপ্তাহে সৌদি আরবে বড় বৈঠক হতে যাচ্ছে, যেখানে রাশিয়া ও ইউক্রেনের বিষয় নিয়ে আলোচনা হবে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের কারণে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। শুধুমাত্র ইউক্রেনীয় নয়, রুশ নাগরিকরাও ক্ষতিগ্রস্ত। তাই এখন সবাই চায় যেন একটি কার্যকর সমাধান বেরিয়ে আসে। আশা করা হচ্ছে এই বৈঠকে বড় ধরনের অগ্রগতি হবে। রাশিয়া, চীন ও ইরানের যৌথ সামরিক মহড়াকে গুরুত্ব দিচ্ছেন না বলে জানান ট্রাম্প। বলেন, সামরিক শক্তির বিচারে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও তাদের চেয়ে অনেক এগিয়ে। পরবর্তী অর্থবছর শুরু হওয়ার আগে বাজেট ঘাটতি বা শাটডাউনের মুখোমুখি হতে যাচ্ছে মার্কিন সরকার, এমন গুঞ্জনের বিষয়ে মুখ খোলেন ট্রাম্প। বলেন, কংগ্রেস একটি আর্থিক বিল পাশ করে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তহবিল নিশ্চিত করবে বলে আশাবাদী তিনি। চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বিক্রির বিষয়ে 4টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে বলে এদিন নিশ্চিত করেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তার স্বার্থে 19 জানুয়ারি কার্যকর হওয়া এক আইনের অধীনে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইট ড্যান্সকে এটি বিক্রি করতে হবে, নয়তো নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কানাডায় অবসান হলো জাস্টিন ট্রুডো যুগের। দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। রোববার লিবারেল পার্টির সম্মেলনে ভোটাভুটির পর দলীয় প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। চলতি সপ্তাহে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। The next Prime Minister of Canada, Mark Carney, with 100. দীর্ঘ 9 বছর পর কানাডার লিবারেল পার্টির নেতৃত্বে পরিবর্তন। নতুন নেতা বাছাই করতে রোববার ভোট দেন দলটির সদস্যরা। এতে মার্ক কার্নি 1,31,674 ভোট পেয়ে নির্বাচিত হন। কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হন, দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বভারও যায় তার কাঁধে। এদিন লিবারেল পার্টির সম্মেলনে 4 প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন মার্ক কার্নি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন 11,134 ভোট। পরে দলীয় সদস্য ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মার্ক কার্নি। সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বলেন, কানাডার অর্থনীতি দুর্বল করতে ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হবে। কানাডা কোনোদিনই যুক্তরাষ্ট্রের অংশ হবে না বলেও জানান কার্নি। আমেরিকা কানাডা নয়, আর কানাডা কখনোই আমেরিকার অংশ হতে পারে না। বাণিজ্য হোক বা হকিতে কানাডা জিতবেই। চলতি সপ্তাহে কানাডার গভর্নর জেনারেলের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মার্ক কার্নি। নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। এপ্রিলের শেষের দিকে তিনি কানাডায় পরবর্তী নির্বাচনের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মার্ক কার্নি 2008 সালে ব্যাংক অফ কানাডার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর 2013 সালে ব্যাংক অফ ইংল্যান্ডের 120তম গভর্নর হিসেবেও নেতৃত্ব দেন তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন আবারও রেকর্ড গড়ছে। 2025 সালে এ পর্যন্ত 4000-এর বেশি মানুষ এই রুটে ব্রিটেনে প্রবেশ করেছে। শুধু মার্চ মাসের প্রথম 9 দিনেই গেছেন 2075 জন। ফ্রান্সের সঙ্গে রোডম্যাপ চুক্তি বাস্তবায়ন না হলে এই বছরই ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। লন্ডন থেকে আরও জানাচ্ছেন শোয়েব কবির।
2025 সালে প্রতিদিনই নতুন নতুন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করছে। সম্প্রতি হোম অফিসের প্রকাশিত তথ্যে দেখা গেছে শুধুমাত্র গত রোববারেই 4টি নৌকায় 237 জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে। আর মার্চ মাসের 2 তারিখে একদিনেই 592 জন পার করেছে ইংলিশ চ্যানেল। বিশ্লেষকরা বলছেন এই হারে চলতে থাকলে 2025 সালে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে প্রবেশের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যেতে পারে, যা ইতিহাসে সর্বোচ্চ হতে পারে। সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফ্রান্সের মাধ্যমে ভোট দিয়ে যে ইউকেতে ইমিগ্রেন্ট ঢুকতেছে প্রতি বছর বাড়তেছে। গত বছরের চেয়ে এবার বেশি, এর আগের বছরের চেয়ে আরও বেশি। বিপজ্জনকভাবে নৌকায় অভিবাসীর এই ঢল ঠেকাতে বৃহস্পতিবার যুক্তরাজ্য ও ফ্রান্স একটি নতুন রোডম্যাপ চুক্তি স্বাক্ষর করেছে। এতে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। তবে অতীতে নেওয়া এমন পদক্ষেপগুলোর বাস্তব প্রতিফলন হয়নি বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এই দেশের জনসংখ্যার যে নির্দিষ্ট যে ইয়েগুলো আছে, এরিয়াগুলো আছে, যেমন স্কুল, তারপরে জিপি, তারপরে হসপিটাল, তারপরে মানে অর্থনীতি, সবগুলো বিষয়ের উপর অনেক বেশি চাপ পড়বে। ইংলিশ চ্যানেলের এই ভয়াবহ পরিস্থিতি কবে শেষ হবে? নতুন চুক্তি কি আদৌ অবৈধ অভিবাসন রুখতে পারবে, নাকি 2025-এ যুক্তরাজ্যে আরো বড় রেকর্ড গড়তে যাচ্ছে? এমন নানা প্রশ্ন এখন উকি দিচ্ছে। উন্নত জীবনের আশায় জীবন বাজি রেখে ছোট ছোট ডিঙ্গি নৌকায় প্রতিদিন শত শত অবৈধ অভিবাসী প্রবেশ করছে ব্রিটেনে। এই জনস্রোত ঠেকাতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। শোয়েব কবির, সময় সংবাদ, যুক্তরাজ্য। এবার ইরান ইরাকের তেল বাণিজ্যে হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্র। তেহরান থেকে বিদ্যুৎ কেনার জন্য বাগদাদের ছাড়পত্র বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির আওতায় নেওয়া এই সিদ্ধান্ত ইরানকে অর্থনৈতিক দিক দিয়ে অস্বস্তিতে ফেলার জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ইরাকের বিদ্যুৎ সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন ইরানি জ্বালানি কর্মকর্তারা। ইরানের পারমাণবিক অস্ত্র ভান্ডার শক্তিশালী করা থেকে ঠেকাতে সর্বোচ্চ চাপ নীতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানকে কোনোভাবেই স্বস্তি দিতে প্রস্তুত না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। কিছুদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে নিষেধাজ্ঞার হুমকি দেন। এবার ইরান থেকে বিদ্যুৎ কেনার জন্য ইরাকের বিশেষ ছাড়পত্র বাতিল করলেন তিনি। 2018 সালে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। একই সঙ্গে তেহরানের তেল ক্রয়কারী দেশগুলোর ওপর ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি। তবে সে সময় ইরাককে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছিল। তেহরানের জ্বালানি খাতের ওপর বাগদাদের নির্ভরশীলতা কমানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। মুখপাত্র জানান, ইরানকে আর্থিকভাবে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ইরাক সরকারকে ইরানের মতো একটি অনির্ভরযোগ্য জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমানোর আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন কঠোর সিদ্ধান্তের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ ক্রমশ কমে আসছে। গরমে অতিষ্ঠ বাসিন্দারা জেনারেটরের উপর নির্ভর করছেন। ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যদি গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে দেশটির 30% বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। 3 জন ইরাকি জ্বালানি কর্মকর্তা জানান, ইরানের বিকল্প খুঁজে পাওয়া সহজ হবে না, যার কারণে দেশটিতে বিদ্যুৎ সংকট আরও তীব্র হতে পারে। বিশেষ করে গ্রীষ্মকালে যখন তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। বিশ্বব্যাপী মার্কিন সহায়তা বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে দেশে দেশে। আফ্রিকায় চলতি মাস থেকেই ম্যালেরিয়ার উপদ্রব দেখা দিয়েছে, যা অঞ্চলটিতে সবচেয়ে ভয়াবহ রোগগুলোর একটি। সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এবছর ম্যালেরিয়ায় মৃতের সংখ্যা বাড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। বাজেট ঘাটতি পূরণের নামে ক্ষমতায় এসেই বিশ্বব্যাপী মার্কিন সহায়তা সংস্থার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের সাবধানবাণী উপেক্ষা করে ইউএসএআইডির কর্মকাণ্ডও বন্ধ করে দেওয়া হয়েছে। বলা বাহুল্য, তার এই সিদ্ধান্তের প্রভাব দেখা যেতে শুরু করেছে বিভিন্ন দেশে। সেই তালিকায় রয়েছে আফ্রিকার কিছু দেশের নামও। দুর্দশাগ্রস্ত এই অঞ্চলটিতে স্বাস্থ্য সহায়তার খরচ বেশিরভাগই আসত মার্কিন ত্রাণ সংস্থা থেকে, বিশেষ করে ম্যালেরিয়ার ওষুধ এবং মশা নিধনের সরঞ্জাম।
এর মধ্যেই মরার উপর খাড়ার ঘায়ের মতো শুরু হয়েছে মশার উপদ্রব, অর্থাৎ দ্রুত অঞ্চলটিতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে ম্যালেরিয়া। এ অবস্থায় ম্যালেরিয়ার ওষুধ এবং মশা মারার সরঞ্জামের অবিচ্ছিন্ন সরবরাহ প্রয়োজন বলে জানায় বাসিন্দারা। তবে এবার সেখানে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। মার্কিন সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় ম্যালেরিয়া বিরোধী কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। বাজারে ওষুধ এবং কীটনাশকেরও পর্যাপ্ত সরবরাহ নেই। সহায়তা বন্ধ হওয়ায় যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে টেস্ট কিট, মশারি, মশা নিধনকারী স্প্রে আমরা বাইরে থেকে আমদানি করি, যা প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হয়। কার্যক্রম আটকে যাওয়া মানে এই আমদানিও কমে যাওয়া, যার প্রভাব এই মাস শেষ হলেই টের পেতে শুরু করবে সবাই। এত বছর ধরে মার্কিন প্রশাসন তাদের ম্যালেরিয়া বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ইউএসএআইডির মাধ্যমে আফ্রিকার দেশ নাইজেরিয়া, কঙ্গো এবং উগান্ডায় বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছে, যা এই বছরই স্থগিত করা হয়। এই অবস্থায় ওয়াশিংটন ভিত্তিক সংস্থা নো মোর ম্যালেরিয়া বলছে, এক বছরও যদি এই পরিস্থিতি বজায় থাকে তবে বিশ্বজুড়ে ম্যালেরিয়া মৃত্যুর সংখ্যা প্রায় 1,07,000 বৃদ্ধি পাবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শ্রমিক ধর্মঘটে অচল জার্মানির বিভিন্ন বিমানবন্দর। স্থানীয় সময়ে সোমবার ধর্মঘটের কারণে দেশটিতে প্রায় সবগুলো বিমানবন্দরে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। জার্মানি থেকে বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। সোমবার জার্মানির বিমানবন্দর কর্মীদের ডাকা 24 ঘন্টার টানা ধর্মঘটে অচল দেশটির অন্তত 13টি বিমানবন্দর মিউনিক, ব্রেমেন, ডুসেলডর্ফ, বন, কোলন, হানোভার, স্টুটগার্ট ও হামবুর্গ সহ অন্যান্য বিমানবন্দরে নানা বিভাগের কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি, কর্মঘণ্টা কমানো ও সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে ডাকা এই ধর্মঘটে কার্যত অচল হয়ে যায় স্বাভাবিক বিমান চলাচল। এতে বাতিল হয়ে যায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় 3,500 ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় ও আন্তর্জাতিক রুটের লাখ লাখ যাত্রী। দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর ফ্রাঙ্কফুর্টের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রাতেই 1116টির মধ্যে 1050টি ফ্লাইট বাতিল করা হয়। একই চিত্র বার্লিন ব্রান্ডেনবুর্গ বিমানবন্দরেরও। সেখানেও একসঙ্গে 246টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েন 70,000-এরও বেশি যাত্রী। এদের মধ্যে অনেক যাত্রীকেই পাঠিয়ে দেয়া হয় অন্যান্য বিমানবন্দরে। শিডিউল মতো ফ্লাইট না পেয়ে হতাশ হয়ে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেন। ধর্মঘটের অবশ্যই যৌক্তিকতা আছে। ঈশ্বরের দোহাই দিয়ে বলছি, কর্মীদের অবশ্যই বেশি টাকার দরকার। আমাদের সুইজারল্যান্ডে ফ্লাই করার কথা, তার আগে রাতে ফ্রাঙ্কফুর্টে, তাই চেক ইন করার অপেক্ষায়। কিন্তু হঠাৎ শুনি বিমানবন্দরে ধর্মঘট। এত শর্ট নোটিসে এভাবে ধর্মঘটের ডাক দেয়া লজ্জাজনক। দেখুন, ধর্মঘটের কারণে আমরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হইনি, কারণ আমাদের আগেই অভিহিত করা হয়েছে। দেখা যাক, একটা না একটা উপায় হবেই। এদিকে 8% বা মাসিক 350 ইউরো বেতন ভাতা বাড়ানোর দাবি মেনে না নিলে ধর্মঘটের সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে জার্মান ট্রেড ইউনিয়ন ভ্যারি। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে বলেও জানা গেছে। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি সংগঠনটির। আমাদের দাবি অনুযায়ী বেতন ভাতা বাড়ায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ, অথচ আলোচনার পর আলোচনাই শুধু হয়েছে। সামনের দিনেও বিমানের 5 লাখ কর্মীদের ন্যায্য মজুরি বাড়ানোর বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ না নিলে অন্যান্য সংগঠনের মতো সামনে আরও কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার থেকে আবারও বিমান চলাচল স্বাভাবিক হবে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। বেতন ভাতা বাড়ানো কিংবা সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে শুধু বিমানবন্দর কর্মীরাই নয়, একের পর এক ধর্মঘটে অস্থির অবস্থা বিরাজ করছে জার্মানির স্বাস্থ্যসেবা খাত, গণপরিবহন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের পরিচ্ছন্ন বিভাগেও। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সংকটের সমাধান না হলে অবশ্যই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় উড্ডয়নের সময় বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 5 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার বিকেলে পেনসিলভেনিয়ার ল্যাঙ্কাস্টার এয়ারপোর্টের একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। বিমানে 5 জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর সবাইকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি প্রথমে বামে মোড় নেয়, এরপরই সরাসরি নিচে আছড়ে পড়ে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে আসন্ন গ্রীষ্মকালকে কেন্দ্র করে বাড়ির টিনের ছাদ সাদা রং করা শুরু হয়েছে, যার মূল উদ্দেশ্য ক্রমবর্ধমান গ্রীষ্মকালীন তাপপ্রবাহের মধ্যে বাড়িগুলোকে শীতল রাখা। একটি বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছেন স্থানীয় গবেষকরা।
গ্রীষ্মকালকে কেন্দ্র করে ভারতের গুজরাটে নেওয়া হলো এক অভিনব পন্থা। রাজ্যটির আহমেদাবাদ শহরের এক বস্তি এলাকায় 2000-এরও বেশি বাড়ির ছাদ সাদা রং করার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রীষ্মের তাপ থেকে বাড়িকে সুরক্ষিত রাখার জন্য এমন অভিনব পন্থা বাছাই করেছেন একদল গবেষক। সাদা রঙের টিনগুলোকে নাম দেওয়া হয়েছে কুল রুফ বা শীতল ছাদ। এটি একটি বৈজ্ঞানিক গবেষণার অংশ, যার মাধ্যমে গৃহের অভ্যন্তরীণ তাপমাত্রা ও মানুষের স্বাস্থ্যের উপর এটি কী প্রভাব ফেলে তা পর্যবেক্ষণ করবেন গবেষকরা। শীতল ছাদ কতটা তাপমাত্রা কমাতে সাহায্য করে তার ফলাফল নিয়ে করা হবে গবেষণা। যুক্তরাজ্য ভিত্তিক ওয়েলকাম ট্রাস্ট এই গবেষণায় সাহায্য করছে। আমরা একটি পরীক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা করতে চাই, যেখানে অর্ধেক মানুষকে শীতল ছাদ দেয়া হবে আর বাকিদের দেয়া হবে না। এরপর আমরা স্বাস্থ্য ও অভ্যন্তরীণ বিভিন্ন পরিবেশের উপর নজর রাখব। ঘরে তাপমাত্রা কমানোর প্রভাব সম্পর্কে বিস্তারিত গবেষণা করব। এই অঞ্চলের বেশিরভাগ বাড়ি ইট বা কনক্রিটের তৈরি, যেগুলো ছাদ টিন বা সিমেন্ট দিয়ে বানানো হয়, যা ঘরের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। এতে করে বস্তির বাসিন্দারা অতিরিক্ত ঝুঁকির মুখে পড়েন। এর আগে গরমে অবস্থা খারাপ হলেও বর্তমানে ঘরের টিনে সাদা রং করার পর আগের চেয়ে ঘর ঠান্ডা থাকে বলে জানায় বাসিন্দারা। পাশাপাশি ফ্যান বন্ধ রেখেও থাকা যায় এবং ঘরের মেঝেতেও বসা যায় বলে জানান তারা। গবেষকরা এই শীতল ছাদের নিচে বসবাসকারীদের 1 বছরের অভিজ্ঞতা নিয়ে তথ্য সংগ্রহ করে বিস্তারিত গবেষণা করবেন। অর্জিতা শোয়েজিন, সময় সংবাদ। চীনে আগুন নেভানো এবং জরুরি উদ্ধার কার্যক্রমে ব্যাপক পরিবর্তন এনেছে ড্রোন প্রযুক্তি। শহরের সুউচ্চ ভবন থেকে শুরু করে বিস্তীর্ণ বনাঞ্চল সবখানেই আগুন নেভাতে দ্রুত, কার্যকর ও নিরাপদ সমাধান দিচ্ছে ড্রোন। ফলে দমকল কর্মীদের কাজ সহজ হওয়ার পাশাপাশি ঝুঁকিও কমে গেছে অনেকাংশে। মাত্র 20 সেকেন্ডে ড্রোন পৌঁছে যায় নির্ধারিত দূরত্বে। দক্ষতার সঙ্গে 30 মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে, যা প্রচলিত পদ্ধতির চেয়ে প্রায় দ্বিগুণ দ্রুত। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোনের গতিশীলতা ও আকাশপথের সুবিধার জন্য উদ্ধার কাজেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এই প্রযুক্তি। শহরের মতো বনাঞ্চলেও আগুন নেভাতে কার্যকর ভূমিকা রাখছে ড্রোন। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার পর্বতমালার বিস্তীর্ণ বনভূমিতে সার্বক্ষণিক নজরদারির জন্য ড্রোন ব্যবহার করছে দমকল কর্মীরা। উন্নত থার্মাল ক্যামেরার সাহায্যে রাতের বেলাতেও আগুনের উৎস শনাক্ত করা সম্ভব হচ্ছে। আগে আগুনের পরিস্থিতি বোঝার জন্য ঝুঁকি নিয়েও দমকল কর্মীদের হাঁটতে হতো বা হেলিকপ্টার মোতায়েন করতে হতো। এখন এসব কাজ ড্রোনের মাধ্যমেই করা যাচ্ছে। দমকল কর্তৃপক্ষ বলছে, ড্রোন তাৎক্ষণিক সাড়া দিতে পারে ও কোনো ধরনের বাধা ছাড়াই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে। এছাড়া ড্রোন প্রযুক্তির এসব সুবিধার জন্য দমকল কর্মীদের কাজ অনেকাংশে সহজ হয়ে গেছে। কর্মীদের ঝুঁকি কমে গেছে বলেও জানান তারা। কাকুলি আখতার, সময় সংবাদ। মেক্সিকোর তুলতেপেক শহরে চলছে আন্তর্জাতিক আতশবাজি উৎসব। প্রতি বছর এই উৎসবে ষাঁড়ের ভাস্কর্য তৈরি করে তাতে আগুন ধরিয়ে উৎসর্গ করা হয় সান হুয়ান দে দিওস নামের এক সাধুর প্রতি। আতশবাজি নির্মাতারা তাদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আয়োজন করে থাকেন। রাতের আকাশে আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনীতে প্রাণ ফিরে পেল মেক্সিকোর তুলতেপেক শহর। আন্তর্জাতিক আতশবাজি মেলা ঘিরে এই আয়োজনে মাতেন স্থানীয়রা। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান হলো বিশাল ষাঁড়ের ভাস্কর্য জ্বালানো। সান হুয়ান দে দিওস নামে এক সাধুকে উৎসর্গ করে এসব ভাস্কর্য আগুনে পুড়িয়ে ফেলা হয়। এটা আমাদের ঐতিহ্য। সান হুয়ান দে দিওসের কাছে আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে আতশবাজির মাধ্যমে এই উৎসর্গ করি। এটা বিপজ্জনক, কিন্তু সফল হলে তা অসাধারণ আনন্দের। একটি ষাঁড় তৈরি করতে আমাদের প্রায় 1 মাস সময় লেগে যায়। আমি আঁকার দায়িত্বে থাকি আর আমার ভাই রকেট তৈরি করেন। এটা কঠিন হলেও আমাদের ঐতিহ্যের প্রতি ভালোবাসাই আমাদের চালিত করে। বহু বছরের ঐতিহ্য বহন করছে এই উৎসব। 1988 সালে মেক্সিকো সিটির একটি বাজারে ভয়াবহ আগুন লাগার পর আতশবাজির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, কিন্তু স্থানীয়দের জীবিকা এবং সংস্কৃতির অংশ হয় পরের বছর থেকে আবারও এই উৎসব আয়োজন শুরু করে তুলতেপেক প্রশাসন। এবছরের উৎসব শুরু হয়েছে 28 ফেব্রুয়ারি, চলবে 23 মার্চ পর্যন্ত। তুলতেপেক এখন রং, আলো আর আতশবাজির ঝলক আর উন্মাদনায় মোড়ানো রোমাঞ্চের শহর। আগুনের খেলায় বিপদের ঝুঁকি থাকলেও ঐতিহ্য আর বিশ্বাসের টানে প্রতি বছর এমনই আলো ঝলমলে উৎসবের সাক্ষী হয় শহরটি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
সিরিয়ায় হত্যাযজ্ঞের বিচার 30 দিনে করার প্রতিশ্রুতি প্রেসিডেন্ট সারার। আসাদপন্থীদের তাড়াতে কুর্দিদের সঙ্গে চুক্তি, সাধারণ মানুষ হত্যায় জাতিসংঘের উদ্বেগ। কুর্স্ক থেকে ইউক্রেনীয় সেনাদের হটাতে বিশেষ অপারেশন শুরু রাশিয়ার। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদিতে জেলেনস্কি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ। এবং চীন রাশিয়া ইরানের যৌথ নৌ মহড়া, শক্তি প্রদর্শন এবং সামরিক কৌশল উন্নয়নের অঙ্গীকার, মার্কিন প্রভাবের বিরুদ্ধে নতুন জোট গঠনের কড়া বার্তা বলছেন বিশ্লেষকরা। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।